নারে তাকবীর, নারে তাকবীর। নেতা যারা, এই কোনটা নেতা? সবাই বলো আরো জোরে। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم وجاهد بجهادهم إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, গাজীপুর 5 আসনে কালীগঞ্জ গাজীপুর 5 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমি হাফিজাহুল্লাহ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সর্বস্তরের কালীগঞ্জবাসী আমার, আমি সর্বপ্রথম আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা দীর্ঘ সময় ধরে আজকে এই গণসমাবেশে উপস্থিত থেকে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আজকের একটি উপজেলা পর্যায়ের বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশে বিপুল পরিমাণ এই উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের পূর্বসূরীরা তারা বহু ত্যাগ, অনেক কোরবানি, অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমাদের সামনে রেখে গিয়েছেন আজকের এই পর্যায়ে। এটি একদিনে দুই দিনে নয়, শত শত বছরের রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক সাধনার পরে আমরা এই দেশ পেয়েছি। এই দেশটি পেতে আমাদেরকে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে লড়াই করতে হয়েছে 190 বছর পর্যন্ত ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী দাদাবাবুদের বিরুদ্ধে। সর্বশেষ আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। প্রতিটি আধিপত্যবাদকে বিদায় করে, পরাজিত করে এই দেশকে জুলুম, শোষণ, অন্যায়, বৈষম্য মুক্ত করে সাম্য, ন্যায়, মানবিক এক দেশ গড়ার জন্য এদেশের মানুষ এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে প্রতিটি সংগ্রামে আমরা বিজয় অর্জন করেছি, প্রতিটি সংগ্রামে আমরা সফলকাম হয়েছি, আমরা শত্রুদেরকে পরাস্ত করেছি। কিন্তু দুর্ভাগ্য হলো এই বিজয়ের পর বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে পারি না। আমরা 1947 সালে ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করে, দিল্লিকে পরিত্যাগ করে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশটা গড়ে তুলেছিলাম। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা, মোহাম্মদ আলী জিন্নাহরা আমাদের পথে প্রতিশ্রুতি করেছিল, দিয়েছিল, অঙ্গীকার করেছিল একটি কোরআন সুন্নাহ ভিত্তিক শাসনতন্ত্র দিবে, ইসলামের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। কিন্তু 24 বছর পর্যন্ত
পশ্চিম পাকিস্তানিরা শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, আল কোরআনের শাসনের কথা বলে আমাদেরকে জুলুমতন্ত্রে নিষ্পেষণ করেছে, আমাদেরকে অধিকারের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিয়েছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চেয়েছে। যার প্রেক্ষিতে 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করে একটি স্বাধীন মুসলিম একটি দেশ হিসেবে আমরা বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে সেই স্বাধীনতার পর যারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করার নাম দিয়ে বাংলাদেশকে তাদের দাসত্বের শৃঙ্খলা নতুন করে আবদ্ধ করার চেষ্টা করেছিল, সে আধিপত্যবাদী ভারত বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে দাঁড়া বেঁধেছে। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তান থেকে গেলেন লন্ডনে। লন্ডন থেকে ফিরে আসবেন দেশে। নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলার মানুষ অপেক্ষা করছিল, তাদের নেতা লন্ডন থেকে সোজা এই নতুন সদ্য ভূমিষ্ঠ স্বাধীন বাংলার মাটিতে পদার্পণ করবেন। কিন্তু এদেশের মানুষ হতাশ হলো যখন জানলো তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান প্রথমে স্বাধীন বাংলার মানুষের কাছে আসবে না। তিনি প্রথম গেলেন ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করবার জন্য। তিনি সেখানে গেলেন। সেখান থেকে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট এবং প্রেসক্রিপশন লিখে দিলেন। সেই প্রেসক্রিপশনের ভিত্তিতে 1972-এ শেখ মুজিব সাহেব একটি সংবিধান প্রণয়ন করলেন। সেই সংবিধানের মধ্যে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলো সেখান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দেওয়া হলো। বাংলাদেশের মানুষ যে উদ্দেশ্যে সংগ্রাম করেছিল, এদেশের মানুষ 190 বছর পর্যন্ত যে উদ্দেশ্যে ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলো, যে উদ্দেশ্যে কলকাতা এবং দিল্লিকে এখান থেকে বিতাড়িত করলো, যে উদ্দেশ্যে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে তাদের জুলুম এবং শোষণের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই সকল উদ্দেশ্যগুলোকে ব্যাহত করে নতুন করে বাংলাদেশের মানুষের উপর ইসলাম বিদ্বেষী, চরম ইসলাম বিদ্বেষী এক নীতি, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলার মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই 1947 থেকে 71, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 জাতীয় নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ, এর কোনটি পর্বে কোন সময় কোন নেতা নেত্রী, এমনকি আওয়ামী লীগের কোন নেতা কোনদিন 24 বছরে বাংলাদেশের মানুষের কাছে ধর্মনিরপেক্ষতার কথা উচ্চারণ করেনি। অথচ 71-এর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর 72-এর সংবিধানে মূলনীতি হিসেবে ইসলামকে বিদায় করে ধর্মনিরপেক্ষতা নামক ভারতের কাঁচামাল বাংলাদেশে আমদানি করা হলো। আর এভাবেই বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আবার বঞ্চিত হলাম। আমরা স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারলাম না। আমাদের স্বাধীনতার ফসল ছিনতাই করে নিয়ে গেল দিল্লিতে। বাংলার মানুষের রক্ত এবং তাদের স্বাধীনতার সংগ্রামকে বঞ্চিত করে, তাদেরকে ফসল তুলতে বঞ্চিত করে ভারত তার ক্রেডিট গ্রহণ করলো। এরপর 72 থেকে 2024 সাল বাংলাদেশের মানুষের ইতিহাস, সেই 72-এর রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করার ইতিহাস। 72-এর সংবিধানের ভিত্তিতে বাংলাদেশের মানুষকে ইসলাম বিরোধী ধারায় পরিচালিত করবার এক অব্যাহত ধারা বাংলাদেশে পরিচালিত হয়েছে। এই দীর্ঘ সময়ে যারা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, যারা যখন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছে, যারা যখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলেছে, যারা যখন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে কখনো স্বাধীনতা বিরোধী,
কখনো দেশ বিরোধী, কখনো জঙ্গিবাদী, কখনো উগ্রবাদী বলে আখ্যায়িত করে তাদেরকে দমন করা হয়েছে। এ করতে করতে আসলো 24 সাল। 2024 সালে এসে বাংলার তরুণ দমন ছাত্র জনতা জেগে উঠল। প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামলো। তারা বলল, মেধার ভিত্তিতে আমরা দেশ গড়ে তুলতে চাই। কিন্তু তখন আমরা দেখলাম 4 কোটি ছাত্র জনতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল ছাত্ররা যখন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভেদাভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে বাংলার ইতিহাসে এক অভূতপূর্ব ঐতিহাসিক ঐক্য গড়ে তুলল, তখন ফ্যাসিবাদের ক্ষমতার মস্তকে বসা দিল্লির গোলাম শেখ হাসিনা 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। আপনাদের মনে থাকবার কথা, এই ছাত্ররা যখন এভাবে তার মুখে অপমানের শিকার হলো, তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিবাদী ছাত্র জনতা বলে উঠল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয়, দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশকে মেধার ভিত্তিতে গড়ে তুলবার আন্দোলন সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয়, দিল্লির গোলামি করতে অস্বীকার করলে যদি রাজাকার হতে হয়। প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। প্রকৃত অর্থে সেদিনই ফ্যাসিবাদী শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঠুকে গিয়েছিল। সেদিনই তার ক্ষমতার পতন ঘটেছে, তার মৃত্যু হয়েছিল। অবশিষ্ট ছিল শুধু জানাজা। 5ই আগস্ট দুপুরবেলা সেই জানাজা পরে কফিন সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যেই দেশের স্বার্থ রক্ষা করার জন্য 15 বছর বাংলাদেশের মানুষকে সে জিম্মি করে রেখেছিল। আমরা এখন বলতে চাই, অনেকে আবার স্বপ্ন দেখে সেই মরা লাশ আবার দিল্লি থেকে ঢাকায় ফিরবে। অনেকে মনে করে সেই মরা কফিন আবার বাংলার মাটিতে ফিরে আসবে। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, মরা লাশ যেমন কবর থেকে উঠে আর আসে না, বাংলার ক্ষমতার মস্তক থেকে বিতাড়িত স্বৈরাচারী লেডি ফেরাউন আর কোনদিন বাংলার ক্ষমতার মস্তক সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2024 সালের ঐতিহাসিক জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। শাপলা চত্বরে এদেশের উলামায়ে কেরাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নেতৃত্বে কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে শাপলা চত্বরে বুকের রক্ত দিয়ে এদেশের আলেম সমাজ সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বিপ্লবের ভিত তৈরি করেছিল। শাপলা চত্বর থেকে শুরু হলো প্রতিরোধ সংগ্রাম, শুরু হলো লড়াই, শুরু হলো জীবনদান, শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে সেই 13 সালের সেই শাপলা চত্বরের রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে 2024 সালের গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। তাই আমরা বলতে চাই জাতির কাছে, এদেশের আলেম সমাজের অবদান মনে রাখতে হবে আপনাদেরকে। ফ্যাসিবাদের বিরুদ্ধে একলাই লড়াই করে গিয়েছে দেশের আলেম সমাজ। 2013 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেম সমাজ। কারাবন্দী হয়েছে আমরা মাসের পর মাস, বছরের পর বছর, বিনা বিচারে আমাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছে। আমাদেরকে বাংলার মানুষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। আমরা জুলুম সহ্য করেছি, কারান্তরীণ হয়েছি, আমরা মামলা বরদাস্ত করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। দেশ এবং ইসলামের প্রশ্নে কোনো অপশক্তির সামনে মাথা নোয়াইনি। জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, অভ্যুত্থান হয়েছে।
এক সাগর রক্ত প্রবাহিত হয়েছে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলার সন্তান 24-এর বিপ্লবে শাহাদাত বরণ না করেছে। সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে নতুন তাজা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সোনার সন্তানগুলো লাশ হয়ে রাজপথে শুয়ে থাকলো। কৃষক শ্রমিকরা রক্ত দিল, ঘরের নারীরা পর্যন্ত রক্ত দিল, এমনকি অবুঝ করে সন্তান মায়ের কোলে বাবার কোলে থাকা অবস্থায় গুলি করে ঘরের মধ্যে থেকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসের বর্বরতম এক নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে 5ই আগস্ট 2024 জুলাই বিপ্লব সফলতা লাভ করেছে। কেন কেন এত মানুষ জীবন দিল? কেন এত মানুষ রক্ত দিল? কেন আমার সহস্রাধিক মায়ের কল খালি হলো? কেন বাবারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে হারালো? একটি ফ্যাসিবাদ বিতাড়িত করে নতুন আরেকটি ফ্যাসিবাদকে ক্ষমতায় বসাবার জন্য। আমরা বলতে চাই, এই জুলাই যোদ্ধাদের প্রায় 30,000 জুলাই যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছে। তাদের করুণ দৃশ্য দেখলে কোন সাধারণ স্বাভাবিক মানুষ স্বাভাবিক থাকতে পারে না। অন্ধ হয়েছে, চিরতরে চক্ষু হারিয়েছে কত শত জুলাই যোদ্ধা। জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে কত জুলাই যোদ্ধা। সব পঙ্গু অসহায় আহত মানুষগুলো সারি বহু দীর্ঘ, এই বিশাল দীর্ঘ আহত নিহত মানুষের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতে পারেন না, ক্ষমা করবেন না ইনশাআল্লাহ। এই গাদ্দারি এদেশের মানুষ বরদাস্ত করবে না। এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এমন শাসক আসবে যারা দেশের উপর, মানুষের উপর আর নতুন করে ফ্যাসিবাদ চাপিয়ে দেবে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল দিল্লির কোন গোলাম আর বাংলার ক্ষমতার মসনদে বসবে না। দুঃখজনক বাস্তবতা হলো এই, বিদেশি আধিপত্যবাদী শক্তি যারা দীর্ঘ 15 বছর এক দলের মাধ্যমে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে, তাদের আধিপত্য কায়েম করেছে, এখন তারা নতুন শক্তির ঘাড়ে সওয়ার হয়ে আবার বাংলার মানুষের টুটি চেপে ধরতে চায়। আমি জুলাইয়ের এই বিপ্লবের অংশীদার প্রতিটি রাজনৈতিক শক্তিকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, যদি জুলাই বিপ্লবের সঙ্গে কেউ গাদ্দারি করবার চেষ্টা করেন, আমার জুলাই যোদ্ধারা মাঠে নামবে। আমার জীবন দেবে, যে কোনো মূল্যে এ বিপ্লবকে সফল করেই আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা হলো একটি নতুন বন্দোবস্ত চাই, একটি সংস্কারকৃত নতুন বাংলাদেশ চাই। বাংলার মানুষের যে অধিকার লঙ্ঘিত হয়েছে, নতুন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর সেই মানুষের অধিকার আমরা লঙ্ঘিত হতে দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা সংস্কার চাই। সংস্কার চাই রাজনীতিতে, সংস্কার চাই শাসন ব্যবস্থায়, সংস্কার চাই বিচার ব্যবস্থায়। দেশের প্রতিটি খুনে ধরা বিভাগে সংস্কার করে এক নতুন বাংলাদেশ গড়তে চাই। মোহতারাম হাজিরিন, এখন যেই বন্দোবস্ত চলতেছে, যেই বাংলাদেশে আমরা বসবাস করছি, এখানকার বিচার ব্যবস্থা, এখানকার অর্থ ব্যবস্থা, এখানকার শাসন ব্যবস্থা, এই সবগুলোই খোল নলচে পাল্টে ফেলার প্রয়োজন। আমি অর্থ ব্যবস্থার কথা প্রথমে বলি আপনাদেরকে ছোট্ট করে। এখন এক অর্থ ব্যবস্থা চলতেছে, এটা হলো পুঁজিবাদী শোষণের হাতিয়ার। এই অর্থ ব্যবস্থায় শুধুমাত্র
পুঁজিপতি, কোটিপতি, সম্পদশালী বড় লোকদের স্বার্থ রক্ষার অর্থ ব্যবস্থা চলছে এখানে। গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, তাদের স্বার্থ এই চলমান অর্থ এবং রাজনৈতিক ব্যবস্থায় রক্ষা হয় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। বর্তমানে বাংলাদেশে সর্বশেষ অর্থ ব্যবস্থা 2024-25 অর্থ ব্যবস্থায় বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন? মাথা পিছু আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হয় 3,40,000 টাকা। অর্থাৎ বাংলাদেশের মানুষ আছে কত মানুষ? সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 18 কোটি প্লাস। এই 18 কোটি মানুষের প্রত্যেকে নাকি প্রতি মাসে 3,40,000 টাকা করে ইনকাম করে গড়ে। তো বুঝেন না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে হাজার হাজার মানুষের বিশাল গণজমায়েত, আপনারা কয়জন মানুষ আছেন বলেন তো মাসে 3,40,000 টাকা কামাই করেন? তাহলে শিক্ষিত মানুষ যারা আছেন আপনারা এখনই সার্চ দিয়ে দেখেন গুগলে অথবা এআই কে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করে আমি যে তথ্য দিলাম যে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, গড় আয় হলো মাসে 3,40,000 টাকা। প্রশ্ন হলো এই যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমরা কেউ তো 3,40,000 তো দূরের কথা, 50,000 টাকা মাসে কামাই করেন কয়জন আছেন? অধিকাংশ মানুষের আয় ইনকাম 15 থেকে 20,000 টাকা। আর যারা মধ্যবিত্ত তারা হয়তো 30 থেকে 40,000 টাকা কামাই করেন। 50,000-এর উপরে কামাই 100-2,000-এ 2-1 হতে পারেন। অথচ গড়ে আমাদের প্রত্যেকের মাথার পিছনে ইনকাম হয় 3,40,000 টাকা। তাহলে কিভাবে এই এত ইনকাম হয় বলেন? এত টাকা গড়ে হলো কিভাবে? গড়ে এত টাকা হলো মানে অল্প কিছু মানুষ আছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা কামায়। অল্প কিছু মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা তারা কামায়। কেমনে কামায় কিভাবে তারা? আমি আপনাদেরকে একটা প্রতিবেদন শোনাই। বাংলাদেশ থেকে বিগত ফ্যাসিবাদী আমলে সরকারি হিসাব মতে যেই পরিমাণ টাকা দুর্নীতি আর চুরি হয়েছে, লুটপাট হয়েছে, তার পরিমাণ হলো 28 লক্ষ কোটি টাকা। কত কোটি? 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি টাকা হয় কত টাকা? এবার হিসাব করেন। 28 লক্ষ কোটি টাকা, এগুলো আমাদের আপনার মাথা পিছু আয়ের হিসাব। আমাদের কাছ থেকে চুরি করে, লুটপাট করে এক শ্রেণীর মানুষ, অল্প কিছু মানুষ, তাদেরকে বলা হয় সমাজপতি, তারা রাজনৈতিক নেতা, তারা মন্ত্রী মিনিস্টার, তারা বড় বড় আমলা, তারা চুরি করে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে। দেশের সাধারণ মানুষ 15,000 টাকা কামাই করে, তাদেরটা আর আমাদেরটা যোগ দিলে গড়ে গিয়ে দাঁড়ায় 3,40,000। আমরা কামাইলাম 15,000, তাহলে আমার বাকি 3,25,000 গেল কোথায়? ওই সব বুড়ি মোটা ওই সকল দুর্নীতিবাজদের পেটের মধ্যে যায়। এটা হলো ভাই সিস্টেম, এটা হলো প্রচলিত সমাজ ব্যবস্থার সিস্টেম। কারণ এই প্রচলিত পদ্ধতি এটা গরিব বান্ধব পদ্ধতি নয়। এখানে গাজীপুরের মানুষ বিপুল পরিমাণ শ্রমিক আপনারা বসবাস করেন। এই শ্রমিকরা 24-এর বিপ্লবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়ে ছাত্র জনতাকে তারা সহযোগিতা করেছিল, তারপরে বিপ্লব সফল হয়েছে। এখানে উন্নতি হয় মিলের মালিকদের, শ্রমিকদের কি অবস্থা যা ছিল তাই। হ্যাঁ, শ্রমিকদের, দরিদ্রদের বেতন বাড়ে। কত বাড়ে? তাদের বেতন বাড়ে 10%। যখন তাদের বেতন 10% বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে তখন 20%। তখন গরিব কয় যা ছিল তাই ভালো ছিল, দামটা না বাড়তো তাইলেই ভালো থাকতে পারতাম। বলেন ঠিক না বেঠিক? রিক্সাওয়ালা
মেহনতি মানুষ 10 টাকার জায়গায় 15 টাকা রিক্সা ভাড়া চাইলে অনেকে তাদের উপর থাপ্পড় মারে, জুলুম করে। বড় লোকের হাত মেহনতি ঘাম ঝাড়ু রিক্সাওয়ালার গায়ের উপর, তার গালের উপর উঠে। এই জাতি আমরা এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারি নাই। মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নের কোন সরকার আজও পর্যন্ত 55 বছর আর 24 বছর পাকিস্তানের 79 বছরের স্বাধীনতার পর আমরা অর্জন করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই গড়কর্তার ভাওতাবাজির উন্নতি আমরা চাই না। বলবেন কোন উন্নতি চান? আমরা আপনাদেরকে উন্নতির রোডম্যাপ দেখাই, একটা উন্নতির পরিকল্পনা আমি আপনাদেরকে দেই। যেই পরিকল্পনা 1400 বছর আগে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। আল কোরআন যার মূলনীতি ঘোষণা করেছে। কোরআন বলেছে অর্থনীতির মূল ব্যবস্থাপনা কেমন হবে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন সম্পদ একটা শ্রেণী বিশেষের কাছে, শুধু বড় লোকদের হাতে যেন কুক্ষিগত হতে না পারে। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহর পয়গম্বর বলেছেন সরকার এমন হতে হবে ধনীর সম্পদে গরিবের যে হিস্সা আছে, গরিবের সেই হিস্সা ধনীর কাছ থেকে আদায় করে গরিবের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। অতীতের সবগুলো সরকার এই ব্যবস্থা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তাই আসুন আমরা বলি, আপনাদেরকে পয়গাম দেই, সংস্কার চান, পরিবর্তন চান, একই আদর্শের, শুধু রাজনৈতিক দল বদলায় সুফল পাওয়া যাবে না। তাই আসুন আমূল পরিবর্তনের উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করি। নতুন সঠিক সিদ্ধান্ত নিতে পারলে নতুন বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আল কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হবে, ইসলামের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালত পরিচালিত হবে। যদি সেটা আমরা করতে পারি ইনশাআল্লাহ সত্যিকার অর্থে সমৃদ্ধশালী একটি বৈষম্যহীন সোনার বাংলাদেশ আমরা উপহার দিতে পারব। আমি এই হাজার হাজার জনতার বিশাল জনসমুদ্রকে জানতে চাই, আপনারা কি সেই নতুন আল্লাহর কোরআনের এক সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে চান? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আখেরি পয়গাম, মুহতারাম হাজিরিন, জুলাই বিপ্লব হয়েছে সেই পরিবর্তনের দিকে যাত্রা শুরু করার জন্যই। তাই আমরা চাই এই জুলাই বিপ্লবকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে। জুলাই সনদ, আগামী নির্বাচন যেটা আসতেছে সেটা শুধু প্রতীকের নির্বাচন নয়, এটা জুলাই সনদকে কার্যকর করার নির্বাচন। এই জন্য 2টা ভোট হবে। কয়টা ভোট? একটা হবে প্রতীকের ব্যালট, আরেকটা হবে গণভোটের ব্যালট। সেই গণভোটের ব্যালটে আমাদের সকলকে জুলাই বিপ্লবের পক্ষে হা মার্কায়, হা ব্যালটে সিল মেরে জুলাই বিপ্লবকে বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছেন হাত তুলে শপথ করুন। আল্লাহু আকবার। তৈয়ার? তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? এরপরে আমরা প্রতীক নিয়েছি রিক্সা। রিক্সা বড় লোকরা চালায়, বলেন রিক্সা বড় লোকরা চালায়? রিক্সা চালায় মেহনতি মানুষ, গরিব মানুষ। আমরা রিক্সা প্রতীকটা কেন নিলাম? আমরা বোঝাতে চাই ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা অংশদান করেন, আমরা বড় লোকের স্বার্থ নয়, মাস পিপল অধিকাংশ গরিব মানুষের স্বার্থ রক্ষার সরকার গঠন করবো ইনশাআল্লাহ। গরিবের অধিকার বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এর জন্য যা করতে হয়, কোন অপশক্তি, বুর্জোয়া, দুর্নীতিবাজ, পেশি শক্তি, সন্ত্রাসবাদের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। সেই মেহনতি মানুষের প্রতীক রিক্সা প্রতীক আপনাদের জনপ্রিয় প্রিন্সিপাল
মাওলানা গাজী রুহুল আমিন কাসেমী বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলার সম্মানিত সেক্রেটারির হাতে আমি তুলে দিলাম। আপনাদের কাছে গাজী রুহুল আমিন সাহেব এবং রিকশা এটি আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাই, আপনারা যদি আমাদের প্রার্থীকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ 1 টাকার দুর্নীতি করবেন না, প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। আমরা জাতি এবং ইসলামের স্বার্থের প্রশ্নে কারোর সাথে আপোষ করব না ইনশাআল্লাহ।